Fear begins where logic ends. Are you ready? আমি রহমত ২০ বছর বয়স থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরি। হ্রদের প্রতিটা পাহাড়ের খাজ, প্রতিটা বাঁক আমার নখদর্পণে। কিন্তু ২ বছর আগের সেই এক রাত আমার জীবনের সব সাহস চুষে নিয়ে গেছে। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার মেরুদণ্ড দিয়ে হিমশীতল একটা স্রোত নেমে যায়। সেটা ছিল ভাদ্র মাসের শেষ দিক। প্রচণ্ড গরম, আকাশটা ছিল ঘোলাটে, কোনো বাতাস ছিল না, একদম গুমোট একটা পরিবেশ। আমি আর আমার দূর সম্পর্কের এক ভাগ্নে, নাম তার শফিক, দুজনে মিলে হ্রদের গভীরে গিয়েছিলাম বড় কাতল মাছের আশায়। কাপ্তাই হ্রদের একটা জায়গা আছে যেটাকে আমরা কালা পাহাড়ের কোল বলি। ওখানকার পানি পাথরের কারণে অনেক গভীর, আর লোকালয় থেকে জায়গাটা অনেক দূরে। রাত তখন আনুমানিক 2:20। চারপাশটা যেন কবরের মতো নিস্তব্ধ। সাধারণত পাহাড়ে ঝিঝি পোকার ডাক থাকে, বুনো জানোয়ারের আওয়াজ পাওয়া যায়, কিন্তু সেদিন সব চুপ। আকাশ মেঘলা থাকায় চাঁদ দেখা যাচ্ছিল না, চারদিকে আলকাত্রার মতো অন্ধকার। আমাদের নৌকায় একটা ছোট হ্যারিকেন জ্বলছিল, যা কুয়াশা আর অন্ধকারের মাঝে খুব সামান্যই আলো দিচ্ছিল। শফিক নৌকার এক কোনায় কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বড় ছিপটা ফেলে একা বসে আছি। পানির দিকে তাকিয়ে থাকলে কেমন যেন মাথা ঝিমঝিম করে। হুট করে মনে হলো পানির উপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, অথচ গাছের একটা পাতাও নড়ছে না। হঠাৎ আমার নজর গেল পাহাড়ের পাদদেশে জেগে থাকা একটা বিশাল পাথরের ওপর। অন্ধকারের মধ্যেও দেখলাম পাথরের ওপর কেউ একজন বসে আছে। আমি ভাবলাম হয়তো অন্য কোনো জেলের নৌকা পাথরের ওপাশে বাঁধা আছে, সে হয়তো পাথরটার উপর বিশ্রাম নিচ্ছে। লোকটার গায়ে একটা ছাই রঙের পুরনো চাদর জড়ানো, মুখটা নিচু করে সে বসেছিল। আমি একাকিত্ব কাটাতে আর একটু চনমনে হতে ভাবলাম তার সাথে কথা বলি। তাছাড়া আমার কাছে থাকা বিড়িটা ধরানোর জন্য আগুনের দরকার ছিল, আমার দেশলাইটা ভিজে গিয়েছিল। আমি নৌকাটা একটু কাছে নিয়ে ডাক দিলাম, ও ভাই, মাছের দেখা পাইলেন নাকি? লোকটা কোনো উত্তর দিল না, মূর্তির মতো স্থির। আমি ভাবলাম হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন। আমি নৌকাটা পাথরটার একদম কাছে, প্রায় 7-8 ফিট দূরত্বে নিয়ে গেলাম। এবার একটু জোরেই বললাম, ভাই শুনছেন, হাতটা তো ভিজে গেছে, একটা আগুন হইব, বিড়িটা ধরাইতাম। আমার কথা শেষ হবার পর কয়েক সেকেন্ড পার হয়ে গেল। হ্রদের পানি শান্ত, কোনো ঢেউ নেই। হঠাৎ সেই লোকটা ধীরে ধীরে মাথাটা তুলল। হ্যারিকেনের অস্পষ্ট আলোয় তার চেহারাটা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার গায়ের রং মানুষের মতো না, অনেকটা ছাইয়ের মতো ধূসর। চোখ দুটো একদম কোটরাগত, কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকেও যেন হলদেটা একটা আভা ঠিকরে বের হচ্ছে। লোকটা কোনো কথা বলল না, সে তার চাদরের নিচ থেকে একটা হাত বের করল। তার হাতে একটা পুরনো আমলের পিতলের তৈরি লাইটার বা দিয়াশলাই জাতীয় কিছু একটা ছিল। সে হাতটা আমার দিকে বাড়িয়ে দিল, কিন্তু তখনই আমার কলিজা শুকিয়ে গেল। আমার নৌকা থেকে পাথরটার দূরত্ব অন্তত 6-7 ফিট। কোনো মানুষের হাত এত দূর পৌঁছানোর কথা নয়, কিন্তু আমি নিজের চোখে দেখলাম লোকটার হাতের কবজিটা আস্তে আস্তে লম্বা হতে শুরু করলো। হাড় মড়মড় করার একটা শব্দ হলো, যেন কোনো শুকনো বাঁশ মটমট করে ভেঙে যাচ্ছে। হাতটা রবারের মতো প্রসারিত হতে হতে সোজা আমার নৌকার কিনারায় চলে এলো। আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল। হাতের চামড়াটা ছিল কুচকানো, নখগুলো অদ্ভুতভাবে লম্বা আর হলদেটে, আঙুলগুলো থরথর করে কাঁপছিল। সেই লম্বা হাতটা আমার বিড়ির কাছে এসে স্থির হলো। আমি আতঙ্কে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মনে হলো আমি যদি এখন নড়ি, ওই হাতটা আমার গলা টিপে ধরবে। আমি কোনো মতে বিড়ি ধরানোর কথা ভুলে গিয়ে নৌকার লগিটা হাতে দিলাম। আমার হাত কাঁপছিল। আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেই লোকটা পাথর থেকে উঠে দাঁড়ালো। সে যখন দাঁড়ালো, দেখলাম তার শরীরটা তালের গাছের মতো লম্বা, মাথাটা যেন পাহাড়ের গায়ের সাথে মিশে গেছে। সে কোনো কথা না বলে পাথর থেকে সরাসরি পানির ওপর পা রাখল। আমি ভেবেছিলাম সে ডুবে যাবে, কারণ ওখানে পানি অন্তত 40 ফিট গভীর। কিন্তু না, সে পানির ওপর এমনভাবে পা রাখল যেন মাটির ওপর দিয়ে হাঁটছে। তার প্রতিটা পদক্ষেপে পানির ওপর কোনো ঢেউ খেলছিল না, বরং একটা অদ্ভুত ছপ শব্দ হচ্ছিল। ভয়ে আমি চিৎকার দিয়ে শফিককে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু শফিকের ঘুম ভাঙল না। সে যেন গভীর কোনো মায়ায় আচ্ছন্ন হয়ে আছে। আমি লগি দিয়ে পাগলের মতো নৌকা ঠেলতে শুরু করলাম। সে পানির ওপর দিয়ে আমার দিকে হেঁটে আসছে। যখন সে আরেকটু কাছে এলো, তখন হ্যারিকেনের আলোতে তার পায়ের দিকে নজর গেল। আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। দেখলাম তার পা দুটো একদম উল্টো দিকে ঘোরানো, অর্থাৎ তার পায়ের গোড়ালি সামনে আর আঙুলগুলো পেছনে
পিছনের দিকে, আর সে যেখানে পা রাখছে সেখানে পানির ওপর রক্তের মতো লাল রঙের ছাপ ফুটে উঠছে। সে বিড়বিড় করে কিছু একটা বলছিল, যা কোনো মানুষের ভাষা নয়। আমি যখন নৌকা ঘুরিয়ে মূল হ্রদের দিকে যাওয়ার চেষ্টা করছি, সে হঠাৎ করে তার সেই লম্বা হাতটা আবার বাড়িয়ে দিল আমার নৌকা ধরার জন্য। হাতটা এবার 10 ফিট ছাড়িয়ে গেল। তার আঙুলগুলো নৌকার কাঠের ওপর পড়তেই মনে হলো সেখানে আগুন লেগে গেছে। কাঠ থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। আমি কোনো মতে একটা দাঁড় টেনে সর্বশক্তি দিয়ে নৌকা বাইতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল পিছন থেকে কেউ আমার নৌকাটা টেনে ধরে রাখছে। আমি ক্রমাগত আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমার গলার আওয়াজ কাঁপছিল, কিন্তু আমি থামিনি। হঠাৎ করেই পাহাড়ের দিক থেকে একটা বিকট আর্তনাদ শোনা গেল। মনে হলো হাজার হাজার মানুষ একসাথে যন্ত্রণায় চিৎকার করছে। সেই মুহূর্তেই লোকটা বা সেই ছায়াটা বাতাসের সাথে মিলিয়ে গেল, আর সেই শান্ত পানি মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে উঠল। বিশালাকার একটা ঢেউ এসে আমাদের নৌকাটাকে প্রায় ডুবিয়ে দিল। যখন আমি জ্ঞান ফিরে পেলাম, দেখলাম সকালের সূর্য পাহাড়ের আড়ালে উঠছে। আমাদের নৌকাটা নদীর এক চরে আটকে আছে। শফিক তখনও ঘুমাচ্ছিল। আমি তাকে ডেকে তুললাম। সে কিছুই মনে করতে পারল না। কিন্তু যখন আমি নৌকার সেই কিনারার দিকে তাকালাম, যেখানে সেই লম্বা হাতটা লেগেছিল, দেখলাম সেখানে 3টে পোড়া দাগ। দাগগুলো গভীর, যেন কেউ জ্বলন্ত লোহা দিয়ে খোদাই করে দিয়েছে। রহমত চাচার এই ঘটনার পর কাপ্তাই হ্রদে রাতের বেলা একা মাছ ধরতে যাওয়ার সাহস অনেকেই হারিয়েছে। আজও বর্ষার রাতে যখন পাহাড়ে মেঘ জমে, হ্রদের গভীর থেকে অদ্ভুত সব আওয়াজ আসে। জেলেরা বলে সেই উল্টো পায়ের পথিক এখনও সেই পাহাড়ের পাথরের খাজে বসে থাকে। সে আজও কারো অপেক্ষায় হাত বাড়িয়ে রাখে, হয়তো একটা আগুনের জন্য, অথবা কারো অমূল্য জীবনের জন্য।